বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমার প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আমার সাথে এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের সাংবাদিক ভাই বোনদের কাছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা জানেন যে আমি একটা দারুণ অসুস্থতার মধ্যে পতিত হয়েছিলাম এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে মূলত মনে হয় যে দ্বিতীয় জীবন দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সেই জন্যই আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পাচ্ছি। তার জন্য আপনারা যে দোয়া করেছেন, আমি জানি সকলেই দোয়া করেছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে ধারণা প্রদানের জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে সবার জন্য স্বাস্থ্য পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্যখাত সংস্কার প্রস্তাবনার একটি খসড়া জনগণের জন্য উপস্থাপন করার জন্য আজকে এখানে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আজ থেকে 50 বছর আগের তুলনায় জনগণ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সময়ের এই পরিবর্তনের সাথে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা জনগণের প্রত্যাশা বৃদ্ধি করেছে বহুলাংশে। একই সাথে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীলতা, অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, কিডনি রোগ, স্নায়ুতন্ত্রের রোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপের আশঙ্কাজনক বৃদ্ধি, সরকারি হাসপাতালের সেবার নিম্নমুখী প্রবণতা, ঔষধপত্রের উচ্চমূল্য, মহানগর ও নগর কেন্দ্রিক বিশেষায়িত সেবা, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছানোর ব্যর্থতা, চিকিৎসক ও চিকিৎসা প্রার্থীদের মাঝে সম্পর্ক আস্থার সংকট, বেসরকারি স্বাস্থ্যসেবার উচ্চমূল্য, প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার চাহিদা বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য বাজেটে অপর্যাপ্ত অর্থ সংস্থান ইত্যাদি বিষয় মানসম্মত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর সাথে বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। মানসম্মত মেডিকেল শিক্ষা, স্নাতকোত্তর শিক্ষা ও দেশের জন্য উপযোগী চিকিৎসা গবেষণা, চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, ডায়াগনস্টিক রিপোর্টের বিশ্বাসযোগ্যতা, ঔষধের মূল্য, ইউনানি, কবিরাজি ও হোমিওপ্যাথিক সহ ঐতিহ্যগত সনাতন চিকিৎসা পদ্ধতির প্রস্তাব ইত্যাদি বিষয় বিবেচনার অগ্রাধিকার রাখা প্রয়োজন। এইসব বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের যে রূপরেখা প্রণয়ন করেছে তার সংক্ষিপ্ত সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় স্বল্পতার জন্য পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করা সম্ভব হবে না। তো এই প্রস্তাবনা প্রস্তুতকারীদের মধ্যে এখানে যারা উপস্থিত তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও সেবা উন্নয়নে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংশ্লিষ্টতা ঐতিহাসিক ও ঐতিহ্যগত। 1978 সালে আলমা আভা ঘোষণার স্বাক্ষর দানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবার যে মডেল দেশব্যাপী প্রবর্তন করেছিলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা আধুনিকায়নে সেটাই ছিল যুগান্তকারী প্রথম পদক্ষেপ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমন্বিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে সক্ষম দৃঢ় একটি নব প্রজন্ম সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করেছিলেন। বিএনপি নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসংক্রামক রোগ ব্যাধির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, অর্থোপেডিক্স ও পুনর্বাসন হাসপাতাল নিটোর, শিশু হাসপাতাল বারডেম, চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে বিসিপিএস-এর ভিত্তি ভূমি প্রদান ও রোগ প্রতিরোধ শিক্ষা প্রতিষ্ঠান নিপসম সহ অনেক প্রতিষ্ঠান যেমন সৃষ্টি করেছেন, তেমনি পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার জাতীয় স্নায়ুরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল সমূহ অসংখ্য সেবা প্রতিষ্ঠান সংযুক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেমন আজও নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাও আজ পরিকল্পিত নয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি। সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশ গমন প্রবণতার এখনও রয়েছে উচ্চ হার। বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবাধ্য হয়ে ওঠেনি। স্বাস্থ্যসেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হয়নি। একটি পরিকল্পিত স্বাস্থ্যনীতির অনুপস্থিতি, চিকিৎসা প্রার্থীর সম্পর্ক উন্নয়ন, প্রতিরোধী যে প্রতিকারের চাইতে গুরুত্বপূর্ণ এই সত্যকে প্রতিষ্ঠা করা এখনও সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পরিষেবার বিষয় যদিও বাংলাদেশ 2030 সালের পরিষেবার বিষয় এর অন্তর্ভুক্তির সূচকে 2021 সালে বাংলাদেশ 100-তে পেয়েছিল মাত্র 52। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই সূচকে বাংলাদেশের নিচে ছিল শুধু পাকিস্তান ও আফগানিস্তান। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উপরেখায় 26তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে 31 দফা এই ধারায় বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য। এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। যুক্ত রাজ্যের যে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS বা এ জাতীয় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% এর কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য কর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা, গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে। এর রূপরেখা আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে নিম্নলিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করা হলো। এখানে অনেক পাতা, সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলতে চাই যে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়শই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড কিছু চিকিৎসকদের বিবেচনায় রেখে সকল পরিকল্পনা, নির্দেশনা, নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মেডিসিন, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হচ্ছে। ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার অধিকতর উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর অনিয়ম এবং তার এখন করণীয় আমাদের এখানে প্রস্তাব হচ্ছে। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক পুনর্বিস্তারে প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও রোগীর সম্পর্কে হয়েছে অবনতি। স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। সরকারি স্বাস্থ্যসেবার অধিক ক্ষেত্রে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমত অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। আমাদের প্রস্তাবের মধ্যে কয়েক মেয়াদের প্রস্তাবনা আছে। স্বল্প মেয়াদী 1 থেকে 3 বছর। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে সেগুলো ইউনিয়ন সাব সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণমান উন্নয়ন ও কার্যকরী প্রাথমিক রেফারেন্স সেন্টার হিসাবে রূপান্তর, প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা, পুষ্টিবিদ, পরিকল্পিত পরিবার জনসংখ্যার ব্যবস্থাপনা। জিপি, জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, কিডনি, ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবার সেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা
মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা। এরপরে আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর। দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে আমরা উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এর পরের প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। কিন্তু আমরা জাতির জন্যে আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে এই প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত মানে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাব। তো এখানে প্রস্তাবনাগুলো এখানে আছে, আসলে ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে। এরই মধ্যে আমি জানি যে আপনাদের অনেকটা ধৈর্য, এখানে আসলে আমাদের অনেক কিছু বলার ছিল। তো এই কাগজগুলো আপনারা পাবেন। তা আমাদের অনুরোধ যে আপনারা দয়া করে আমাদের যে মধ্যমেয়াদী সেটা হলো 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী 10 বছর পর্যন্ত, এই সকল ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো আপনারা সাধ্যমতো মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আপনারা তুলে ধরবেন। এবং আমাদের প্রত্যাশা হলো যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। হ্যাঁ, এটা বলো। সম্মানিত ভাই ও বোনেরা, সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এই বিবেচনায় উপস্থাপিত সংস্কার প্রস্তাবটি একটি ধারণাগত কাঠামো, চলমানভাবে মাঠ পর্যায়ে ব্যাপক পর্যালোচনা, অংশীজনের চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে যে কোনো সংস্কার প্রস্তাব জনকল্যাণে কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পূর্ণমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের ধৈর্যের জন্য সকলকে ধন্যবাদ। যেহেতু আপনি বলেছেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম 2001 থেকে 2006, সে সময় এই ক্লিনিক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ক্লিনিক ব্যবস্থা ছিল, কিন্তু সারা দেশের সকল ওয়ার্ডে এটা সম্ভব হয়নি। এবং আমরা সরকারে থাকার সময় যেহেতু আমাদের একটা সীমাবদ্ধতা ছিল যে সারা বাংলাদেশে ডাক্তার কতজন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মী কতজন, এর প্রেক্ষাপটে যতটা ক্লিনিক সম্ভব হয়েছে আমরা এটা পরিচালনা করেছি। কিন্তু বর্তমান সরকার কেন বন্ধ রেখেছে এটা তো আমি বলতে পারবো না।
তবে এই সরকার যেহেতু স্বল্পকালীন সরকার, এই সরকারের উপরে এটা আমরা নির্ভর করছি যে তারা কি সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু আমাদের প্রস্তাবনা। সরকার কিন্তু একটি কমিটি করেছে, এই স্বাস্থ্যসেবা সংস্কার কমিটি, তারাও প্রস্তাবনা দেবে এবং পাবলিকলি আমরা আশা করি সরকার সেটা ঘোষণা করবে। আমাদেরটাও আমরা ঘোষণা করলাম, এবং এটাও আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে, এবং যেগুলো জনগণের স্বার্থে হবে আমরা দল হিসাবে এটা এর আগেও বলেছি যে জনগণ যদি আমাদেরকে সরকারে পাঠায় আমরা সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাবো। স্যার, একটা প্রশ্ন ছিল, স্যার, আপনারা হচ্ছে যে কথা বলছিলেন আপনি একটা জায়গাতে মানে আর্থিক মূল্যের কি পরিমাণ দুর্নীতি হচ্ছে 15 বছরে, এটা কোনো আপনার বক্তব্য আছে কিনা? না, এটা আমরা এখনো এই মূল্যায়ন করিনি। এই মূল্যায়ন করার জন্য সরকার বিভিন্ন কমিটি করেছে। এই মূল্যায়ন করে তারা যখন রিপোর্ট দিবে তখন হয়তো আমরা সেই ব্যাপারে পর্যালোচনা করব, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করিনি, নিজেরা করিনি। সরকার করছে বলে আমরা জানি, কিন্তু এটা প্রকাশ করেনি। কেমন ছিল গত 15 বছর? হ্যাঁ, গত 15 বছর কেমন স্বাস্থ্যখাত কেমন ছিল? আমি বললাম এটা তো সাংবাদিক আপনারাই সবচেয়ে ভালো জানেন। আপনাদের মূল্যায়ন না, আমাদের মূল্যায়ন আমরা কি ক্ষমতায়? এই প্রশ্নটা যদি আমরা ক্ষমতায় থাকতাম অবশ্যই এই প্রশ্নটা জবাব আমাদেরকে দিত, বাট আমরা প্রত্যাশা করি আমরা যারা এই 24 জুলাই আগস্ট আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা আহত, যে ধরনের আহতই হোক না কেন, আমরা সবসময় দাবি জানিয়ে আসছি সরকারের কাছে যে এই আহতদেরকে যাতে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তা আমরা ঠিক আছে, এটা তো সবটার জবাব আমরা দিতে পারবো না, এই সরকারের কাছে চাইলে আমার মনে হয় ভালো। বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে, ইচ্ছা করলেই তো সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না। এটা BCS এর মাধ্যমে আবার রিক্রুট করতে হবে, নার্স রিক্রুট করতে হবে, স্বাস্থ্যসেবক বিভিন্ন হাসপাতালের কর্মী রিক্রুট করতে হবে। করার পরে আমরা যে প্রাথমিক যে কথাগুলো বলেছি, এই প্রাথমিক বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, সেই জন্য আমরা জোর দিয়েছি আমাদের প্রথম পর্বের ব্যাপার, যেহেতু এই সরকারের সেখানে করার আছে। আমরা আশা করি যে এই দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয়তাকে চিন্তা করে সরকার প্রাথমিক ব্যবস্থা নেবে। এটা আপনারা তো জানেন যে জনগণের সরকার যাওয়ার প্রক্রিয়াটা কি। জনগণের কাছে নির্বাচনের জন্য যেতে হয়, পার্টিতে অনেক পরীক্ষা দিয়ে মনোনয়ন পাওয়ার উপযুক্ত হয়, তারপরে আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হয়। জনগণ ভোট দিলে এমপি হয়, এমপিরা যারা হন তারা আবার আমাদের সংবিধান মোতাবেকই আমাদের পার্লামেন্টের কাউন্সিল আছে, সেখানে বসে সরকার দলীয় যারা মেজরিটি হয় তারা মন্ত্রিসভা গঠন করে। এখন আপনার যে প্রশ্নটা, এটা আমার একার পক্ষে এইভাবে আগে থেকে বলা, এটা কিন্তু গণতান্ত্রিক না।
আসলে আমি যেহেতু পুরাটা পড়তে পারিনি, আমাদের মধ্য যে মেয়াদ দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমরা প্রথমেই আমি বক্তৃতায় বলেছি যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001-2006 ক্ষমতায় ছিলাম, এখন যদি আমরা বলতে যাই অনেক বলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে নতুন বেশ কয়েকটি হাসপাতাল করেছেন, যেমন ঢাকাতে এখানে মুগদা, এখানে এইভাবে বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এইভাবে কিন্তু 5টার উপরে নতুন হাসপাতাল করেছে এবং জেলায় জেলায় সব আগের যে আসন ক্ষমতা ছিল শয্যা তার থেকে বৃদ্ধি করেছে। এরকম অনেক এক্সপানশন করেছে। তো এবং তখন কিন্তু যদি আমরা স্ট্যাটিস্টিক্স সেরকম দেওয়ার দরকার হয় ইনশাল্লাহ দেব, যে সেই সময় কিন্তু প্রবণতা বিদেশে যাওয়ার প্রবণতা রোগীদের কমে গেছিল। আপনারা লক্ষ্য করেন ওই সময়কালে এই দেশে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই আপোলো হাসপাতাল উদ্বোধন করেছে, আমাদের সময় স্কয়ার হাসপাতাল, আমাদের সময় ইউনাইটেড হাসপাতাল। এই যে বেসরকারি হাসপাতালগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা সাহস করে করেছিলাম। তখন কিন্তু এ ব্যাপারে কিছুটা প্রতিবাদও ছিল, কিন্তু আমরা সাহস করে করেছি। এইগুলোর দেখা দেখি কিন্তু আরও অনেক বেসরকারি হাসপাতাল হয়েছে। তো আমরা আমাদের চেষ্টা যে নীতি সেটাতে আমরা অচল আছি। ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমরা আবার সেই আদর্শ আমাদের মূল উদ্দেশ্যগুলো সফল করার চেষ্টা করি বাস্তবায়ন। অবশ্যই এটা আমি আশা করি যে এই সরকার যে রিপোর্টটা উত্থাপন করবে এই রিপোর্টে তারা কিন্তু পরিষ্কার বলবে যে কি হয়েছে গত 15 বছর। গত 15 বছর কোন ক্ষেত্রে কি হয় নাই এটা সাংবাদিক দিক থেকে বেশি কেউ জানে না। আমাদের এটা নতুন করে প্রমাণ করতে হবে না।